এই ছেলেরা যখন আর যান বাঁচাতে পারবে না, তখন তারা বলতে বাধ্য হবে যে আন্দোলনের পিছনে কে ছিল, কে তাদেরকে আন্দোলনে নামিয়েছিল। আপনি দেখেন না যেভাবে পুশ করতেছেন, আলটিমেটলি আসিফ মাহমুদ নিজেকে রক্ষা করার জন্য কি বলবে, স্যার আমি যদি অপরাধী হয়ে থাকি অমুক কি অপরাধী না, আমি যদি দুষ করে থাকি তো অমুক কি আমাকে বলে নাই যে এই কাজটা করতে। তো নাহিদকে যে পুশ করতেছে, নাহিদ কি বলবে না? হাসনা যদি কালকে বলে আপনি কি আমাকে বলেন না এই কাজটা করতে, আমাকে বলেন নাই যে আপনি গিয়া আওয়ামী লীগকে ব্যান করার জন্য আমরা আন্দোলন করেন, এই নামগুলো তো চলে আসবে। সংস্কার কমিটি যে লোকেরা গেছে তাদেরকে জবাবদিহি করতে হবে, জাতির সামনে বলতে হবে তার ওখানে কয় প্যাক মদ খেয়েছে, কয় গ্লাস মদ খেয়েছে, এবং মদ খায়া কি মাতলামি তারা করেছে, ওখানে জাতির বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে আসছে, এটা জনগণের সামনে ডক্টর আলী রিয়াজ, ওখানে মজুমদার সাহেব, বাকি ওদেরকে জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক রহমান পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই জানিয়ে নিই আমাদের সাথে আছেন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বেশ বর্ণ মানুষ মেজর আখতারুজ্জামান রঞ্জন, সাবেক বিএনপি নেতা, এবং তিনি সম্প্রতি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে তার রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ মতামত রাখছেন। আমি রঞ্জন ভাই, প্রথমেই আমি আপনাকে যে জিনিসটির দিকে একটু নজর দিব। হঠাৎ করে গত 12-14 ঘন্টা একটা জিনিস খুব তোলপাড় তুলেছে, টক অফ দ্য কান্ট্রি বলা যায়, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। সেই গুলশানে আলোচিত চাঁদাবাজির ঘটনায় ধরা পড়াদের মধ্যে একজন অপু, তার একটি ভিডিও ছড়িয়ে বেড়াচ্ছে, একদম ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওতে সে দাবি করেছে সেদিন চাঁদাবাজিটা কন্ট্রোল করেছে বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং চাঁদাবাজি নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে তার যোগাযোগ ছিল। এটা নিয়ে কথাবার্তা যখন হচ্ছে তখন এনসিপির আয়োজনে সেই অপুর স্ত্রী একটা প্রেস কনফারেন্স করেছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কথা বলেছেন। চারদিকে কথা উঠেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে, আজকে না, তিনি শপথ নেওয়ার পর থেকে এত বিতর্কিত এবং আলোচিত এই ঘটনাটি আসলে গভীরে কি, আপনি কি দেখছেন আখতারুজ্জামান রঞ্জন? ধন্যবাদ পুলিশ সাহেব, অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে আপনার অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠানে সংযুক্ত করেছেন, তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। সেই সঙ্গে আপনার দর্শক শ্রোতাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আপনি যে বিষয়টা সামনে এনেছেন, এই বিষয়টা নিয়ে আমরা অনেক আগে থেকে সন্দেহ পোষণ করে আসছিলাম। কারণ বর্তমান সরকার যখন এটাকে বিপ্লব বলে নাই, 5ই আগস্ট 2024 সনের ঘটনাকে বিপ্লব বলে নাই, এটাকে গণ অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করেছে, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে তাহলে এটার পিছনে যারা ছিল তারা তো বিপ্লবী নন, তাহলে এটা জাস্ট নর্মাল জনগণের একটা বিদ্রোহ হয়েছে, জনগণ সেটাকে সরকারকে বাধ্য করেছে। কিন্তু এতদিন আমরা যাদেরকে হিরো বানিয়ে রাখছিলাম তাদেরকে জিরো বানানোর একটা কার্যক্রম শুরু হয়ে গেছে। কারণ যদি সেই কার্যক্রমটা শুরু না হয়, তাদেরকে যদি আউট অফ রেফারেন্স না করা যায়, তাদেরকে অপ্রাসঙ্গিক না করা যায়, তাহলে আপনি তো নতুন প্রসঙ্গ আসবে না, নতুন হিরোরা আসবে না, এটা রাজনীতিকরণ হবে না, রাজনীতিতে এটাকে আপনি নিয়ে আসতে পারবেন না। ফলে এটা একটা দুর্ভাগ্যজনক গেম। আমরা জানি এই ধরনের গেম হয়, বিপ্লবীদের চরিত্র হনন করতে হয়, করা হয় যদি বিপ্লব ব্যর্থ হয়ে যায়। বিপ্লব দুইভাবে ব্যর্থ হয়, একটি হলো বিপ্লবের পরে যদি একটা কাউন্টার বিপ্লব হয়, তাহলে বিপ্লব তার গতি হারিয়ে ফেলে, গতি যদি ওখানে হেরে যায় কাউন্টার বিপ্লবে, এবং কাউন্টার বিপ্লব তাকে বলা হয় যে কাউন্টার বিপ্লবে বিপ্লবকে পরাজিত করা যায়। বিপ্লবের বিরুদ্ধে কাউন্টার বিপ্লব অনেক হতে পারে, কিন্তু কাউন্টার বিপ্লব হিসাবে পরিচিত লাভ করে না যতক্ষণ পর্যন্ত বিপ্লবীরা পরাজিত না হয়। আমার এখানে কোনো কাউন্টার বিপ্লব গত 1 বছরে হয় নাই, অর্থাৎ বিপ্লবের বিরুদ্ধে আরেকটা বিপ্লব হয় নাই। এটা স্বাভাবিকভাবে আমরা দেখলাম বিপ্লবের পরে সরকার গঠিত হয়েছে সংবিধানের মাধ্যমে, অর্থাৎ সাংবিধানিক ধারাবাহিকতা আমরা অব্যাহত রেখেছি, অর্থাৎ ডিউ প্রসেস যেটাকে আমরা বলি, অর্থাৎ নিয়ম মোতাবেকই আমরা একটা সরকারকে পরিবর্তন করেছি। জনগণ ভোটের মাধ্যমে করতো, সেটা না করে গণ অভ্যুত্থানের মাধ্যমে করেছে, অর্থাৎ ভোটাধিকারটা তারা রাস্তায় প্রয়োগ করেছে, কিন্তু তারা সংবিধানকে অস্বীকার করে নাই, দেশের আইন শৃঙ্খলাকে, আইনের পরিস্থিতিকে অস্বীকার করা হয় নাই। ফলে এটা ছিল ডিউ প্রসেস, মানে নিয়ম মোতাবেক সরকার পরিবর্তন, এটা হয়েছে। এই জন্য এটাকে আমরা গণ অভ্যুত্থান করছি, অর্থাৎ ভোটের বদলে অভ্যুত্থান হয়েছে, এটাকে করেছি। কিন্তু তাই এখন কি করতে হবে, তাহলে যারা ওই বিপ্লবের হিরো ছিল, যারা বৈষম্য ছাত্র আন্দোলনের নায়ক ছিল,
যাদের বলিষ্ঠ ভূমিকায় এটা হয়েছে, তাদেরকে অবস্থা কি হবে? তাহলে তাদের হিরোর থেকে সরাইতে হবে, তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করতে হবে। তার এই প্রথম আলামত আমরা দেখেছি যখন ট্রাম্প সাহেব প্রথম ঘোষণা করলেন যে বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবের পিছনে আমেরিকার হাত ছিল। তারা $29 মিলিয়ন এখানে নিয়োজিত করেছে, বিনিয়োগ করেছে। এই $29 মিলিয়ন মাধ্যমে এখানে রিজিয়ম চেঞ্জ হয়েছে। তাহলে আমরা যারা বিপ্লবী নায়ক হতে যাচ্ছিলাম, আমরা যারা বিপ্লবটা করেছি বলে দাবি করছিলাম, তাহলে ইনডাইরেক্টলি দাঁড়ালো না যে আমরা আমেরিকানদের পেইড এজেন্ট, তাদের অর্থের বিনিময়ে আমরা এই গণবিক্ষোভটা বলেন, বিপ্লবটা বলেন আমরা করেছি। তার মানে আমাদেরকে তো বুঝাই দিল ওনারা যে এই টাকাটা তাহলে কে নিল, কারা নিল। এটা না আমি নিচ্ছি, আপনি নিচ্ছেন, আমরা সবাই নিচ্ছি। সবাই $29 মিলিয়ন কম কথা নয়, অনেক টাকা। এই টাকাটা গুলাকে কে নিল? এই 400-500 কোটি টাকা দিয়ে যে বিপ্লবটা করানো হলো, 400 কোটি টাকা যে বিপ্লবটা হলো, 400 কোটি বিপ্লবের অংশীদার কে, কারা কারা? তার মানে আমরা কি সবাই আমেরিকানদের ভাড়াট হিসেবে কাজ করছি? আমরা কি পিটার হাসের ভাড়াট হিসেবে কাজ করছি? এই জিনিসটাকে আবার সামনে আনার জন্য আমেরিকানরা আরেকটা খেলা খেললো। সেই খেলাটা হলো আমাদের 4টি সাহসী এবং ত্যাগী তরুণ নেতাকে তারা 5ই আগস্ট কক্সবাজারে নিয়ে গেল। নেওয়ার সঙ্গে সঙ্গে প্রচার করে দিল তারা পিটার হাসের সঙ্গে দেখা করতে গেছে। এখানে তারা কক্সবাজারে যেতে পারে বা তাদের যে উদ্দেশ্য থাকুক, সেটার সঙ্গে যদি তারা পিটার হাসের সঙ্গে থাকে, তাহলে এই ঘটনাটা হয় তারা 4 জন ডিসক্লোজ করবে, নাহলে পিটার হাস ডিসক্লোজ করবে। তৃতীয় ব্যক্তি কি করে ডিক্লেয়ার করলো যে পিটার হাসের সঙ্গে দেখা করতে গেছে? তার মানে এখান থেকে পিছনে এমন কেউ খেলা খেলছে যে খেলার মধ্যে পিটার হাসকেও কলঙ্কিত করা হলো, পিটার হাসকেও এখানে অপ্রাসঙ্গিক করা হলো, এবং এই 4 জন তরুণ নেতাকেও তাদের চরিত্র হনন করা হলো। পাশাপাশি আমরা কি দেখলাম, পিটার হাস ঘটনাটা বিভিন্ন টিভির মাধ্যমে স্ক্রোল নিউজে শিরোনামে চলে আসলো উইদিন 10 মিনিট। 10 মিনিটের মধ্যে সকল জাতীয় সংবাদপত্রে উইদাউট ভেরিফাইং পিটার হাসের প্রেজেন্স তারা সব জাতীয় টেলিভিশনগুলো, বড় বড় টেলিভিশনগুলো প্রচার করে দিল। ঠিক তার আধা ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে আমাদের ওয়াশিংটনের মুর্তজা সাহেব, আমাদের প্রেস কাউন্সিলর, ডেপুটি প্রেস কাউন্সিলর, তিনি একটা ছবি বাজারে ছেড়ে দিলেন যে ওখানে বাংলাদেশে যে ডেলিগেশনটা গিয়েছে, ট্যারিফ ডেলিগেশনটা গিয়েছে নেগোশিয়েট করার জন্য যুক্তরাষ্ট্রে, তারা ওয়াশিংটনে এক জায়গায় বসে লাঞ্চ করছেন। লাঞ্চ করার পরে ওখানে একটা ছাদে উঠে ছবি তোলাটা একটা খুবই মানে একটা আকর্ষণীয় পজিশন, সেখানে ছবি তুলছেন তারা। আর সেই ছবিটা কে তুলছেন? পিটার হাস। এখন প্রশ্ন হলো, যদি আলোচনাটা যদি আমাদের ট্যারিফ কমিশনের সঙ্গে আমেরিকান কমিশনের হয়ে থাকে, তাহলে পিটার হাসের রোল কি ছিল ওখানে? পিটার হাস একজন রিটায়ার্ড অ্যাম্বাসেডর, যিনি একটা কোম্পানির, একটা প্রাইভেট কোম্পানির কনসালটেন্ট। সে কেন ওখানে গেল? তার উপস্থিতি ওখানে কেন? সে কি কার পক্ষে? আমেরিকানের পক্ষে ছিল না বাংলাদেশের পক্ষে ছিল? আবার যেখানে আমেরিকান বাংলাদেশের ছবি তোলা হলো, সেই ছবির মধ্যে সে নাই, সেই গ্রুপ ছবির মধ্যে নাই। সে আবার বাড়ির থেকে ছবি তুলছে, তাহলে তার রোলটা কি ছিল? তাহলে সে কি এইটার মিডিয়েটর ছিল? এটা নেগোশিয়েট সে কি করে দিয়েছিল? তাহলে পিটার হাসের ভূমিকাটা সন্দেহজনক। এটা মুর্তজা আবার পটাপট ছবি দিয়ে ছাপিয়ে দিল। মুর্তজা কেন পিটার হাসের পক্ষে সাফাই গাইতে গেল? কি স্বার্থ? সরকার বলতে পারতো, আমার ঢাকা থেকে বলতে পারতো পিটার হাস এখানে নাই, আমার ডিসিএসপি যেমন হোটেল থেকে বলা হয়েছে, গুড এনাফ। বাট মুর্তজা কেন তার ফেসবুকে ছবি দিয়ে বললো? তার মানে সরকারকে কেন ইনভলভ করা হলো? পিটার মুর্তজার ছবি দেওয়া মানে এজ এ প্রেস, মানে আক্তার ভাই আপনার কাছে কি এটা মনে হচ্ছে যে আপনার কাছে কি এটা মনে হচ্ছে যে তাহলে এই ছেলেরা তারা যা করেছে 5 আগস্টের পরে তাদের যে কর্মফল এটা না, এটা আবারও ওই 5 আগস্টের যদি ষড়যন্ত্র হয়, তাহলে এখনো সেটা ষড়যন্ত্র, এই ছেলেদের কোনো দায় নাই? বা এই যে এখন যে টপ অফ দ্য কান্ট্রি আজকে যে আসিফ মাহমুদ সজীব একের পর এক আলোচিত হচ্ছে, এগুলো কি কোনো দায় না? এগুলোর জন্য কি তাদেরকে এই সিচুয়েশনে পড়তে হচ্ছে না? হঠাৎ করে তাদের পিছনে লাগলেন কেন? আমরা তো তাদের পিছনে লাগছি না, কারণ তারা
তাদের কর্মকাণ্ড দেখেন, ওই ছবিটাই এই ফোনালাপটা হয়েছে কিনা। আসিফ নজরুল সরকারের একটা ক্ষুদ্র অংশ। আসিফ নজরুলকে নিয়ে আমাদের হট টক করার কি দরকার? আমরা এখানে পিটার হাসকে নিয়ে কথা বলছি না, আমরা যেখানে সরকারকে নিয়ে কথা বলছি না, আমরা যেখানে ওই শফিউল আলমকে নিয়ে কথা বলছি না, তাদের সম্বন্ধে কথা বলছি না, সেখানে আমরা যদি এই ছেলেটা ভুলও করে থাকে, আমরা তার ভুলটাকে কেন এত উপরে তুলে ধরতেছি? ভুল কতবার, একটার পর একটা ভুল কতবার, 100 বার ভুল করুক, তাদের তো ত্যাগ আছে, তাদের পিছনে লাগলাম কেন? আমরা তাদের পিছনে লাগবো কেন? তাদেরকে কেন আমরা এইভাবে অপমান করার চেষ্টা করতেছি, তাদেরকে দুর্নাম করার চেষ্টা করছি, তাদেরকে কলঙ্কিত করতে চেষ্টা করছি? তাতে কলঙ্কিত করলে কার ফায়দা হচ্ছে? সরকারের ফায়দা হবে? এখানে বিষয়টা দেখতে হবে তো। আমি যখন দুর্বল থাকবো, আমি যখন অন্যায় করব, এই সুযোগ তো আরেকজন নিবে। ভাই মূল জায়গায় টার্গেট করেন, মূল জায়গায় কথা বলেন। আপনি ডোনাল্ড ট্রাম্প কেন ঘোষণা দিলেন যে তার ইউএসএআইডির মাধ্যমে $29 মিলিয়ন ব্যয় করা হয়েছে? কোন ওই উনি তো ফান্ডটা কলব্যাক করলেন। আমি টাকা খেয়েছি, কারণ আমি ওনার টাকা খেয়েছি আর আপনাকে ভুল বুঝিয়ে আমি মাঝে নামিয়েছি। সবসময় সরি ভাই টু সে, আপনারা সবসময় ভুল দিকে তীরটা ছাড়েন, তীরটা ভুল দিকে ছাড়েন। আপনি কেন প্রশ্ন করেন না যে ডোনাল্ড ট্রাম্প কেন ঘোষণা দিল $29 মিলিয়ন তার সরকার আমেরিকানরা দিয়েছে? তাহলে উনি প্রেসিডেন্ট হওয়ার পরে কল ব্যাক করলেন না কেন? ওই ফান্ডটা সিজ করলেন না কেন? আটকালেন না কেন? এখানে ঝগড়াটা তো হচ্ছে ওখানে। ডোনাল্ড ট্রাম্প বাইডেনের বিরুদ্ধে এটা দিয়েছে, বাইডেন দিয়েছে, কিন্তু সে তো টাকাটা কল ব্যাক করে নাই, টাকাটা তো এখন বাজারে চলতেছে, এটা পে হয়ে গেছে, ডিসবার্সড হয়ে গেছে। তাহলে এই টাকাটার ভাগ তো আমি পেয়েছি, পূর্ণিমা হয়তো না পেতে পারেন, কিন্তু আমি হয়তো পেয়েছি, আমার মতো আরো অনেকে পেয়েছেন। এখন যে টাকাটাকে জাস্টিফাই করার জন্য এই টাকার বাউচার মিলাতে পারছেন না, অনেক এনজিওরা পেয়েছে, অনেক টিভির পেয়েছে, অনেক টক শোরা পেয়েছে, এবং অনেক উপদেষ্টারা পেয়েছে, সরকারি কর্মচারী পেয়েছে, পুলিশ পেয়েছে, প্রশাসন পেয়েছে, অনেকে পেয়েছে টাকাটা। এখন তাদেরকে আইডেন্টিফাই না করে এখন এই ছেলেগুলা দেখে বাধ্য করছেন, তারা হয়তো বলে দিবে এখন মাস্টারের নাম, কার মাধ্যমে তারা টাকাটা পেয়েছে। তো এই খেলাটা কারা খেলতেছে? খেলতেছে এই জন্য যাতে পুরা এই সরকারটাকে ওকে একটা প্রতি বিপ্লব তৈরি করা যায়। এখন এই সরকার নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছে, এখানে ডক্টর ইউনূসের উদ্দেশ্য সৎ, এটা উনি প্রমাণ করে ফেলেছেন। উনি 1 বছর ক্ষমতায় এসে যাই কিছু করেন না কেন, কিন্তু উনি যে আর ক্ষমতায় আঁকড়ে ধরে রাখতে চান না, উনি যে এই ক্ষমতার দায়ভার নিতে চাচ্ছেন না, সেটা উনি জনগণের সামনে, জাতির সামনে, বিশ্ববাসীর সামনে, এমনকি মালয়েশিয়াতে গিয়ে উনি বক্তব্য দিয়ে আসছেন যে আমি নির্বাচন শুধু দিব না, আমি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। এই ধরনের বক্তব্য দিয়ে আসছেন। তাহলে ডক্টর ইউনূস যেখানে ক্ষমতা ছেড়ে চলে যেতে চাচ্ছেন, সেখানে বাকিরা কি হচ্ছে? যারা ডক্টর ইউনূসকে বর করে ক্ষমতায় আসছেন, সেখানে আমার শফিকুল আলমের অবস্থা কি হবে? সেখানে আমার ওই যে খলিলুর রহমানের অবস্থা কি হবে? সেখানে আসিকের অবস্থা কি হবে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর অবস্থা কি হবে? এখানে যে এই 12-14 জন উপদেষ্টা নিয়েছেন, তাদের ভবিষ্যৎ কি হবে? এখানে বিভিন্ন পদে যে তাদেরকে নতুন বসিয়েছেন, তাদের অবস্থা কি হবে? ডক্টর ইউনূস সাহেব যে বিভিন্ন জায়গায় বসিয়েছেন, যে সমন্বয় কমিটি যে বানিয়েছেন, তাদের ভাগ্য কি আছে? ডক্টর ইউনূস সাহেব তো বলেছেন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি নির্বাচন দিয়ে দিচ্ছি, নির্বাচন দিয়ে আমি চলে যাব। হি হ্যাজ ডান এ গ্রেট জব। উনি জনগণের সামনে পরিষ্কার করে দিয়েছেন যে উনার ক্ষমতার প্রতি কোনো লিপ্সা নাই, আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, হি ইজ এ ম্যান অফ প্রিন্সিপল। উনি কথাগুলা পরিষ্কার বলে দিয়েছেন। কিন্তু উনার চারপাশে যারা আছে, কেন হঠাৎ করে 8 জন সচিবের উপদেষ্টার নাম আসলো তারা দুর্নীতিবাজ? কারণ এই 8 জন সচিব নির্বাচনের শিডিউলের ব্যাপারে একমত নন। তারা বলছেন এখন নির্বাচনের সময় হয় নাই, তাই তাদেরকে জনগণের সামনে হেয় করার জন্য, তাদের কর্তৃত্বটাকে নষ্ট করার জন্য এখানে বলা হচ্ছে যে তারা দুর্নীতিবাজ। এরই ধারাবাহিকতায় যাতে এনসিপি নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করতে না পারে, সেই জন্য এনসিপি নেতৃত্বদের চরিত্র হনন করা হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার, এবং একজন একজন করে দেওয়া হচ্ছে। আপনি এখানে দেখেন যে এনসিপি তার মানে কি ডক্টর ইউনূস বা তার পক্ষে যারা নির্বাচন চান তারাই এখন এনসিপি কে ডুবানোর চেষ্টা করছে, এরকম কি? আরে ভাই আপনার কথা
অর্থাৎ যারা নির্বাচনের বিরোধিতা করতেছে তারাই তাদেরকে ডুবানোর চেষ্টা করতেছে। যারা নির্বাচন বিরোধীরা কেন বিরোধীরা করবে? তাহলে ক্ল্যাশটা লাগাই দিবে ইউনিসির সঙ্গে এনসিপির, ক্ল্যাশটা লাগিয়ে দিবে এনসিপির সঙ্গে তাদের। বিরোধী লাগাই দিলে কি হবে? এই দুই পক্ষ লাগিয়ে দিলে বেনিফিট হবে, দুইটা আউট হয়ে যাবে। দুইটা আউট হয়ে গেলে কে আসবে? নতুন একটা পার্টি, নতুন একটা ক্ষমতাশীল লোকের আসবে। এই যে বিহাইন্ড দিস যারা নির্বাচনের পক্ষে না, তারা কি চাচ্ছে? তাদের বিরুদ্ধে চরিত্রহরণ করাচ্ছে বিএনপি কে দিয়া। বিএনপির এক সচিব, সাবেক সচিব 8 জন উপদেষ্টার বিরুদ্ধে প্রকাশ্য অভিযোগ আনলেন এবং বললেন অনেক সচিবরা এবং অনেকরা দুর্নীতি করতেছে এবং তার কাছে প্রমাণ আছে। তার মানে কি? বিএনপির সঙ্গে এই 8 জন উপদেষ্টাদের একটা ক্ল্যাশ লাগাই দেওয়া হলো। কেন ক্ল্যাশ লাগাই দেওয়া হলো? কারণ এই 8 জন উপদেষ্টা নির্বাচনের বিপক্ষে। এটা কে জানে? একমাত্র ডক্টর ইউনূস জানেন, একমাত্র ডক্টর একজন শফিকুল আলম জানেন। কারণ তাদের মধ্যে যে ইন্টারনালি কথা হয়েছে, তারা জানে নির্বাচনের পক্ষে কে বিপক্ষে কে। সেই 8 জন লোকের নাম নিয়ে আসছেন। 8 জন লোক তো জানে যে দেশে নির্বাচন হয়ে গেলে পরে হয়তো ডক্টর ইউনূসের সঙ্গে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে, হয়তো ডক্টর ইউনূস ক্যান বি অনারেবলি আরো বেটার পজিশনে যেতে পারে, আরো ক্ষমতাশীল হতে পারে। কিন্তু এই 8 জনের তো ভাগ্যটা দুর্ভাবনা বা দুর্ভাগ্যে পরিণত হতে পারে। ফলে তারা কি করতেছে? তারা এখন এনসিপি কে খেপায় তোলার চেষ্টা করতেছে। দেখো ডক্টর ইউনূস সাহেব তোমাদের বিরুদ্ধে এখন তোমাদের এই দুর্নীতির কথা বলতেছে, ফাঁস করতেছে। এটা ডক্টর ইউনূস সাহেব করাচ্ছেন। এই একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করা দেওয়া হচ্ছে এই এনসিপি ছেলেদের সঙ্গে। এই জন্য এনসিপি ছেলেরা কক্সবাজারে গেছে। খবরটা সরকারি উচ্চ মহল এবং কেন্দ্রীয় কমান্ড ছাড়া এটা ডিসক্লোজ হওয়ার কথা ছিল না। পিটার হাসির সঙ্গে দেখা করার কথা তো প্রশ্নে উঠে না। এই কথাটা যারা ছেড়েছে তারা সরকারের অত্যন্ত উচ্চ মহলের লোক। না হলে সারা জাতীয় সমস্ত পত্র পত্রিকা, সমস্ত টেলিভিশনের স্ক্রল নিউজে আধা ঘন্টার মধ্যে সকল টেলিভিশনের স্ক্রল নিউজ চলে আসতো না উইদাউট কোন রকম নিশ্চিত না হয়ে যে পিটার হাস বাংলাদেশে নাই। কাজে এটা তো ইচ্ছাকৃতভাবে রিউমারটা ছড়ানো হয়েছে ওই 4টা ছেলেকে বিতর্কিত করার জন্য। এবং দেখেন এই 4টা ছেলে আজকে চুপ হয়ে গেছে, তাদের কোনো বক্তব্য নাই, তারা আজকে মাথা নিচু হয়ে গেছে। তাদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি। আপনার অনুষ্ঠানে আমি বলেছিলাম যে ওদেরকে মেরে ফেলা হয়েছে, ওদেরকে মেরে ফেলা হলো। এখন তারা জ্যান্ত লাশ হয়ে ঘোরাফেরা করতেছে। তারা বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এই 4 জন নেতা বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তারা অন্যকে অপ্রাসঙ্গিক করতো, এখন তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমি মনে করি এটা ঠিক হচ্ছে না। এই ছাত্র নেতাদেরকে এভাবে কলুষিত করা, কলঙ্কিত করা ঠিক হচ্ছে না। আসিফ মাহমুদের ভুল থাকতে পারে, একটা ইয়াং ম্যান এত বড় মন্ত্রণালয় চালাচ্ছেন, তার ভুল থাকতে পারে, ইগো থাকতে পারে, কিন্তু আমরা অ্যাকোমোডেট করবো না কেন? সে কি বোকা যে এরকম করে প্রকাশ্যে দুর্নীতি করে বেড়াবে? তার কি এটা আন্দাজ নাই যে আপনি ধরা পাবো? আপনি আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আনতেছেন, সেই অভিযোগগুলো যে আনতেছেন আসিফ মাহমুদ বুঝে না আমি একটা মন্ত্রণালয়ে বসে আছি, আমাকে চাঁদাবাজির অভিযোগ আনলে তাহলে এটা সে চাঁদাবাজি দেশে যাবে কেমনে? তার কি এতটুকু বুদ্ধি নাই বলে মনে হয় আপনারা? এগুলো তো পরীক্ষিত ব্যাপার। রাত্রে দেখা হয়েছে, রাত্রে বেলা আমার সঙ্গে দেখা করেছে, এগুলা হিয়ারসে ছাড়া কোনো কথা আছে? এগুলোর কোনো অর্থ আছে? এগুলো কোনো ভিত্তি আছে? এগুলো কোনো সত্য আছে? আপনি বলেন রাতের 1টার সময় ডাক্তারের সঙ্গে দেখা হয়েছে, উনি আমাকে 1 কোটি টাকা দিয়েছেন। এখন আমি কিভাবে প্রমাণ করবো যে আপনার সঙ্গে আমার দেখা হয় না, আমি 1 কোটি টাকা দিই নাই? আতিক রহমান আপনি 1 কোটি টাকা নিয়ে থানা জমা দিয়ে বললেন যে গত রাতে মেজর আক্তার আমাকে দিয়ে গেছে, আপনাকে তৃতীয় পক্ষ 1 কোটি টাকা দিল। আমি কি করে প্রমাণ করব যে টাকাটা আমি দেইনি? আমার আপনার সম্পর্কে ধারণা, আপনার আমার সম্পর্কে ধারণা, পাবলিক পারসেপশনে আপনি 1 কোটি টাকা নিয়েছেন আমাকে বললে আমি বিশ্বাস না করতে পারি। আসিফ মাহমুদ সজীব ভাইয়া 1 কোটি টাকা নিয়েছেন, দেশের মানুষ কি এটা এখন 1 বছর আগে হলে হয়তো একেবারে উড়িয়ে দিত। এখন যে একটু ভাবে এই সিচুয়েশনটার জন্য তো ওনারা দায়ী, ওনারাই তাদের ইমেজ এবং তাদের ব্যক্তিত্ব সেই জায়গায় নিয়ে এসছেন। ওনার পক্ষের 80% লোক এটা ভাবে না। আমরা যারা তার বিরোধী, আমরা যাকে পছন্দ করি না, তার সবকিছু আমাদের খারাপ লাগে। আসিফ মাহমুদকে বাংলাদেশের মানুষ সবাই দুর্নীতিবাজ ভাবে না, কিন্তু যখন পত্র পত্রিকা লেখা হয় তখন মানুষ ধাক্কা খায়, খটকা খায়, মানুষের মধ্যে একটা বিভ্রান্ত হয়। এই লোকটির সম্বন্ধে এই বিভ্রান্তি ছড়াই তো আপনার পানিটা গোলা করা হচ্ছেন। আসিফ মাহমুদ সম্বন্ধে সাধারণ ছেলেদের, জনগণের ধারণা এরকম না, কিন্তু এটা যারা ইচ্ছাকৃতভাবে ছড়াচ্ছে নিউজগুলো, আপনি দেখেন
অপু আউট হয়ে গেছে, অপুর স্ত্রী আউট হয়ে গেছে। আসিফ মাহমুদ রাত্রেবেলা আসছিল। আরে আসিফ মাহমুদ রাত্রেবেলা যেতে হলে তার তো পুলিশ কর্ডন ছিল, তার তো পুলিশের লোক ছিল, সেটা তো প্রোটোকল ছিল। প্রোটোকল ছাড়া সে কিভাবে যাবে একটা উপদেষ্টা? প্রোটোকল ছাড়া একটা উপদেষ্টার সঙ্গে কি করে দেখা করবে বলেন? কিভাবে সম্ভব? এগুলো খালি রূপবানের গল্প বললে তো হবে না যে 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের মন্ত্রী এমপিরা কি বাংলাদেশে গোপন বৈঠক করে না? তারা কি রাতের বেলায় শেরাটন পার্টিতে যাচ্ছে না? ওয়েস্টের পার্টিতে যাচ্ছে না? এমপি আর মন্ত্রী আলাদা জিনিস। সে যদি শেরাটনে যেত, ওয়েস্টার্নে যেত, ঠিক আছিল, বা তাকে যদি তার বাসায় ডাকায় নিয়ে আসতো তাহলে কথা ছিল। কিন্তু একটা মন্ত্রী রাত্রে বেলায় একা যাবে, এটা তো পুলিশ তাকে অ্যালাউ করবে না। এটা সমস্ত এলাকায় অ্যালার্ট হয়ে যায় যে স্যার উপদেষ্টা ওয়েস্টিনের কথাই বলা হচ্ছে, বলা হচ্ছে হোটেল ওয়েস্টিনের কথা। কারণ যদি ফলে যদি ওরে ওয়েস্টিনের কথা বলা হচ্ছে কখন? ওয়েস্টিনে যদি গিয়ে থাকে তাহলে তার পুলিশ, তার প্রশাসন জানে না, তার প্রোটোকল জানে না, তারা বলে না কেন যে হ্যাঁ আমরা তাকে নিয়ে গেছিলাম, আমাদের গাড়ি গেছিল, এটা পরিষ্কার করলেই হয়। আপনি সেই লেভেলে যাচ্ছেন না কেন? শুনেন, এগুলাকে আমরা বলি কি লিড নিউজ। যে যখন একটা বাজারে মনে হয়, শুনেন, আমি যখন নিম্নচাপ দেখা দেয় বঙ্গোপসাগরে, তখন খুব সহজে বলতে পারি কালকে বৃষ্টি হবে, আগামীকালকে ঝড় হবে। এটা সব বেড়ে বলতে পারে। কারণ কেন জানলাম? নিম্নচাপ দেখা দিয়েছে, ঝড় আসতে পারে। আর ঝড় না আসলে বলবে কি না এবার ঝড়টা ঘুরে চলে গেছে উড়িষ্যার দিকে। এরকম কিছু গণক আছে আমাদের দেশে। আজকে সবাই আসিফ মাহমুদ কি করে, ওই নাহিদ কি করে, হাসনাত কি করে, সঞ্জীব সার্জিস আলম কি করে, তাদের পিছনে একটা গ্রুপ লেগেই আছে তাদের চরিত্র হনন করার জন্য। এই যে কদিন দেখছেন এক নাগারে বিএনপি নেতাদেরকে ল্যাংটা করে ফেলেছে। আপনি দেখেন এখন এগুলো বন্ধ হয়েছে, চলে গেছে ওদিকে। কদিন পরে হয়তো শুরু হবে জামাতের নেতাদের বিরুদ্ধে। ইতিমধ্যে জামাতের নেতা শুরু হয়ে গেছে। ওই যে সিলেটের পাথর নিয়ে গন্ডগোলে দেখেন এই বিবেকীয় ব্যারিস্টার ফুয়াদের নাম সবার আগে চলে আসছে, সেই নাকি পাথর তোলার ব্যবস্থা করে দিয়েছে। দেখেন চরিত্রগুলো কিভাবে হনন করা হচ্ছে। আজকে ফুয়াদের আমি আপনার সাথে এই জায়গাটায় একমত যে অবশ্যই ইন্টারন্যাশনাল একটা খেলা তো আছে, এবং আমেরিকা তখন টাকা দিয়েছিল, এটা যেমন প্রতিষ্ঠিত, অনেকে টাকা খেয়েছে, শেখ হাসিনার পরিবর্তন আন্দোলন মানুষ করেছে, এটাও সত্য। আর এখনকার আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়েও মানুষের ধারণা আছে। আবার একটা বড় খেলা চলছে এই জায়গায়। আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করবো আমেরিকার অ্যাম্বাসেডরের গত কয়েকদিনের অ্যাক্টিভিটিস। আজকেও তিনি দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে, গতকাল বাংলাদেশের এই সংস্কার কমিশন ওনার সঙ্গে দেখা করেছে। আমি জানি না এটার মহত্ব কি। এনসিপি দেখা করেছে, আড়ালে আরো অনেক কিছু শোনা যায়। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিভিন্ন জায়গায় দেখা করতে পারেন। আমাদের রাজনীতিবিদদের বলেন, বিভিন্ন অফিসারদের বলেন, এটা আমাদের প্রচলিত দাওয়া আছে, দেখা করতে পারেন। এখানে দেখা করাটা কোনো প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে দেখা করবে যাওয়া কোনো অন্যায় কিছু না। প্রধান বিচারপতির বাসায় অফিসে দেখা করা কিছু না নেতাদের। কিন্তু যেটা অ্যালার্মিং, যেটা সবার দৃষ্টি আকর্ষণ করা উচিত, সেটা হচ্ছে সমন্বয় যে কমিটিগুলো করা দেওয়া হয়েছে, সংস্কার কমিটি করা দেওয়া হয়েছিল, তারা কেন কাশিম বাজার কুটিতে গেলেন? তারা কেন মার্কিন চার্জ দিয়ে বাসায় গেলেন? বাসায় কি হয়েছে আমরা জানতে পারবো না, ওখানে কি সঞ্চন্ত হয়েছে। এইটা বিচার করা উচিত যারা গিয়েছিল তার ডিনারের, তার বাড়িতে মদ খাইতে যারা গেছিল, যারা মার্কিন চার্জ ডেফেন্স এর বাসায় মদ খাইতে গেছিল, তাদের বিচার করা উচিত, প্রকাশ্যে বিচার করা উচিত। আমি দাবি করতেছি, কারণ তাদের রাষ্ট্রদূতের বাসায় যাওয়ার ক্ষমতা, অধিকার কে পেল? তারা তো, তাদেরকে সংস্কার কমিটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা রাষ্ট্রের তারা নিযুক্ত কর্মচারী, তারা তো কোনো মন্ত্রী মিনিস্টার না, রাজনৈতিক কর্মী না, তারা সরকার নিয়োজিত। তাদেরকে দাওয়াত দিলে তারা যাবে কেন এই কাশিম বাজার কুটিতে? আপনি যেটা বলার চেষ্টা করছেন যে সে বিভিন্ন জায়গায় গিয়ে করতেছে, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স এর বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলাটাকে আমি ইতিবাচক ভাবে দেখছি। আমি অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছি যে উনি হয়তো বাংলাদেশে একটা সুশৃঙ্খল ব্যবস্থা আনার জন্য, হয়তো আগামী নির্বাচনটাকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য, সব দল যাতে অংশগ্রহণ করে এবং আইন বিচার ব্যবস্থাটা যেন সুন্দর হয় এবং দেশে যেন একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, সেই জন্য উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন। কিন্তু উনার বাসায় ডেকে নিলেন কেন? সরি, ডেকে নিলেন কেন? ওনাকে প্রশ্ন করবো না, ওনাকে দায়ী করবো না।
উনি ডাকলেন দেখে আমার এই সংস্কার কমিটি কেন গেল? আমি তাদের বিচার চাচ্ছি। তাদেরকে ক্ষমতা দিয়েছে সংস্কার কমিটিকে উনার বাসায় যাওয়ার জন্য। উনারা ব্যক্তিগতভাবে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যতক্ষণ ওনারা সংস্কার কমিটির ভাইস চেয়ারম্যান থাকবেন, সদস্য থাকবেন, ততক্ষণ পর্যন্ত কোন রাষ্ট্রদূতের বাসায় গিয়ে আমাদের জাতীয় সমস্যা, এই সংস্কার সমস্যা নিয়ে আলোচনার কোনো অধিকার তার নাই। এটা দেশের বিশ্বাস ভঙ্গ, আস্থা ভঙ্গ এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। কাজে আমি সেটা বিচার চাই। আর আমেরিকান চার্জ অ্যাফেয়ার্স আগামী নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য, দেশকে একটা সুন্দর একটা সুষ্ঠু অবস্থায় নিয়ে আসার জন্য যে তৎপরতা চালাচ্ছেন, আমি সেটাকে স্বাগত জানাই। এবং এটাই মনে হয় আমাদের একজন বন্ধুর প্রতি দেশের কাছে আমাদের কাম্য। আর যেহেতু আমরা তাদের সঙ্গে রিলেশনশিপ ভালো করার চেষ্টা করতেছি, যেহেতু আমরা তাদের ট্যারিফের শিকার হয়েছি, আমাদেরকে উচ্চ হারে শুল্ক দিতে হবে, তো সেখানে তার সঙ্গে আলোচনা করে যদি আমাদের শুল্ক হারটা কমাতে পারি, এটা তার এই মুভমেন্টটাকে আমি ওয়েলকাম করি, ভালোভাবে দেখি, ইতিবাচক ভাবে দেখি। তবে আমি আবারও আপনাকে মনে করে দিচ্ছি, আমি বিচার চাই এই সম্বন্ধে যারা আজ না হলেও আগামী দিনে জবাব তাদেরকে দিতে হবে। মদ খাওয়ার জন্য তারা ওখানে কেন তার বাড়িতে গেল? যদি সে তার অভিযোগ আসতো, তাহলে তার মদ খাওয়ার প্রশ্ন উঠতো না, এই মদের অভিযোগ আসতো না। থ্যাংক ইউ ভেরি মাচ। অভিযোগ আসতো না, বিয়ার খাওয়ার আসতো না। আজকে আমি আপনার মাধ্যমে এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই মিস্টার পুনিয়া। আশা করি আপনি বক্তব্যটা আমার পুরোপুরি তুলে ধরবেন, দায় আমার। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আবার আমাদের দর্শকদের পক্ষ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।